সঠিক সময়ে এসে রায়াকে বাঁচিয়ে নিল বিদ্যা। হ্যাঁ বন্ধুরা, সম্পূর্ণটা জানতে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে ত্রিধা তো রাজজিৎকে বলছে, রাজজিৎ তুমি কি তোমার বউকে নিয়ে হানিমুনে যেতে চাইছো? রাজজিৎ তখন বলছে, হ্যাঁ মা আমি তো যেতে চাইছি। ত্রিধা তখন বলছে, তাহলে তুমি তোমার বউকে বোঝাও। রাজদেববাবুও তো এবার বিদ্যাকে বলছে, হ্যাঁ আমিও তোমার এখানে একদমই দেখতে চাই না। শোনো বিদ্যা, আমি কিন্তু তোমার এইসব কথা মঙ্গলের জন্যই বলছি, তোমার ভালোর জন্য বলছি। আর বিদ্যা, আমি এই পরিবারের কর্তা হিসাবে তোমাকে বলছি যে আমি চাই যে তুমি আমার ছেলে রাজজিতের সঙ্গে হানিমুনে যাও। বিদ্যা তো তখন রেগে যায়, রাজদেববাবুর কাছে এসে বলছে, না আমি এখান থেকে কোথাও যাবো না যাবো না যাবো না। ত্রিধা তো এবার বিদ্যার ওপর রেগে যায়, বলছে তুমি তো ভারী জেদি মেয়ে, তোমাকে এতবার করে বলা হচ্ছে যাওয়ার জন্য তাও তুমি যাবে না। বিদ্যা তখন চিৎকার করে সকলকে বলছে, আরে বাবা আমার কথাটা কেউ বোঝার চেষ্টা করুন। বিদ্যা তো এবার রাজরূপের কাছে গেছে, রাজরূপকে গিয়ে বলছে, আপনি আপনি তো অন্তত বুঝতে পারছেন আমার কথাটা আমি কি বলতে চাইছি। আর আমি জানি আমি যদি এখান থেকে এক পাও নড়ি তাহলে শ্রাবণের সঙ্গে রায়ার বিয়েটা কেউ দেবে না। যদিও বা দেয় তাহলে সেটা নকল বিয়ে থাকবে, অ্যাক্টিং করবে ওরা। এরপর ওরা এই পুরো ঘটনাটা সাজানো করে মিথ্যে প্রচার করবে, কোর্টে গিয়ে সাক্ষী দেবে, সব কিছু করবে। আর ওরা সকলে মিলে এটা প্রমাণ করবে যে এই পুরো ঘটনাটা আমি সাজিয়েছি। আমার ওপর উল্টো একটা কেস করা হবে, তারপর বিসিসিআই কলেজ থেকে আমাকে একটা কাগজ ধরিয়ে কলেজ থেকে বের করে দেওয়া হবে। রাজদেববাবু তখন বিদ্যাকে বলছে, তা কলেজ থেকে যদি তোমাকে তাড়িয়ে দেওয়া হয় তাহলে সমস্যাটা কি? আমরা তো আছি, আমাদের এই বাড়ি আছে, আমরা মানুষজন আছি, সকলে তোমার পাশে থাকবো। তুমি এই বাড়ির বউ হিসাবে থাকো, কি দরকার তোমাকে চাকরি করার, স্কুলে গিয়ে কলেজে গিয়ে ওখানে যত সব ঝামেলা। বিদ্যা তো এবার রেগে যায় রাজদেববাবুর ওপর, রাজদেববাবুর কাছে গিয়ে বলছে, মিস্টার রাজদেব চ্যাটার্জি আপনি এই কথা বলছেন? রাজদেববাবু তখন বিদ্যাকে সরাসরি বলছে যে হ্যাঁ আমি বলছি। বিদ্যা তো এবার রাজদেববাবুকে ধরেছে, বলছে কাল রাত্রে আপনি কোথায় ছিলেন? রাজদেববাবু তো এবার চুপ করে আছে। বিদ্যা তখন রাজদেববাবুকে বলছে, বলুন আপনি কালকে কোথায় ছিলেন। ত্রিধা তখনই বিদ্যাকে বলছে, বিদ্যা তুমি কিন্তু তোমার মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। বিদ্যা তখনই চিৎকার করে বলছে, আপনি একদম চুপ করে থাকুন। রাজদেববাবু আপনি বলুন যে আপনি কালকে কোথায় ছিলেন। রাজরূপ তো এবার বিদ্যাকে বলছে, কিন্তু বিদ্যা দাদা কালকে রাতে কোথায় ছিল? বিদ্যা তখনই বলছে যে বিসিসিআই কলেজে ছিল। ব্যাস, সকলে তো কথাটা শুনে সকলের মাথায় যেন বাজ পড়ে যায়। রাজজিৎ তো এবার বিদ্যাকে বলছে, কি বলছো কি তুমি বিদ্যা? বিদ্যা তখন বলছে, হ্যাঁ বিসিসিআই কলেজে রাতের বেলা একটা কোনো গোপন রুমে যেখানে কাঁড়ি কাঁড়ি টাকা, প্রচুর প্রচুর টাকা ওড়ে, ওখানে কিছু রাজনৈতিক লোকজন, কিছু অস্বাভাবিক লোকজন সকলে মিলে এসে ওখানে জমায়েত হয়। ওখানে কি চলে রাতের বেলা বলুন, কি চলে? এই রাতের অন্ধকারে ওই কলেজে, বিসিসিআই কলেজে কি চলে বলুন? চুপ করে আছেন কেন বলুন? রাজদেববাবু তো এবার বিদ্যার উপর চিৎকার করে ওঠে, বলছে, জাস্ট শাট আপ, তুমি কেন বুঝতে পারছো না যে আমি খুব বড় বিপদে আছি? আমি এই পরিবারের মান সম্মান কিছুতেই মিশে যেতে দিতে পারি না। তখনই দেখা যাচ্ছে কাশ্যপবাবু তো রাজদেববাবুর ফোনে ফোন করেছে। কাশ্যপবাবু রাজদেববাবুকে বলছে, বিদ্যা হানিমুনে যাবে এই কথাটা মাথায় রাখবেন। এই বলেই তো কাশ্যপবাবু ফোনটা কেটে দেয়। তোরসা তো এবার কাশ্যপবাবুকে বলছে, তুমি কাকে ফোন করেছিলে? কাশ্যপবাবু তখন তোরসাকে বলছে, আমি ওই বাড়িতে না আগুন জ্বালিয়ে দিয়েছি। বিদ্যা এবার কি করে সংসার করবে আমি শুধু দেখব। আজকে বিদ্যা হানিমুনে যাচ্ছে। পিউ তখন কাশ্যপবাবুকে বলছে, না বিদ্যা কখনো আজকে হানিমুনে যেতে পারে না, ওর জীবনে কিছু প্রিন্সিপাল আছে, কিছু এথিক্স আছে, তাই ও আপনার মতন কিন্তু খোগলা নয়। ইউ তো এবার রায়ার সঙ্গে কথা বলছে, রায়াকে বলছে, রায়া যে ছেলেটা তোমাকে কলেজের ভেতরে একটা দরজার রুমের ভেতরে নিয়ে গিয়ে মলেস্টেশন করার চেষ্টা করলো, তার সঙ্গে তুমি সংসার করতে পারবে? তাকে তুমি বিয়ে করতে পারবে রায়া? আগুন তখনই পিউকে বলছে, তুমি এত কথা বলছো কেন, তুমি একদম চুপ করে থাকো না। আর রায়া ঠিক বিয়ে করতে পারবে, কারণ বাড়ির সামনে যখন 1,80,00,000 টাকার একটা গাড়ি এসে দাঁড়াবে, হ্যাঁ ড্রাইভার যখন দরজা খুলে দেবে, তখন ও ঠিক বিয়ে করতে পারবে। কপিল তখন আরও লোভ দেখাচ্ছে, বলছে, হ্যাঁ ও তো এই গাড়ি চড়ে সারা কলকাতা ঘুরবে, সব জায়গাতে ঘুরবে, আর ও তো একটা আবার বড় ডুপ্লে পাচ্ছে, সোনা গয়না সব কিছু পাচ্ছে। একটা মেয়ে সুখের জন্য টাকা পয়সা ছাড়া আর কি চায়? ব্যাস এই তো লাইফ। তোর সাথে এবার রায়াকে বলছে, রায়া তুমি বলো তো তুমি কি চাও, বলো রায়া বলো। রায়া দাদুও তো এখন শয়তান হয়ে গেছে, মানে মাস্টার মশাই, মাস্টার মশাই। এবার রায়াকে বলছে, রায়া তুই বল তুই কি চাস? রায়া এবার কি বলবে, বলছে, হ্যাঁ আমি দামি দামি গাড়িতে চড়বো, বড় বড় বাড়িতে থাকবো, ঘুরবো ফিরবো, অনেক টাকা পয়সা হবে, আর এই শ্রাবণ ব্যানার্জির বউ হিসাবে আমি থাকবো। কি হবে এত পড়াশোনা করে? আমরা রাত জেগে অনেক পড়াশোনা করেছি, আর আমাদের পড়িয়েছিল ওই বিদ্যা ব্যানার্জি। আমাদের চোখে ছিল অনেক স্বপ্ন। না না, আর আমার চোখে সেই স্বপ্ন নেই, সব স্বপ্ন আমার মুছে গেছে।
মাস্টারমশাই এবার রায়াকে বলছে, রায়া আজকে সন্ধ্যাবেলায় তোর বিয়ে, তুই রেডি হয়ে থাকিস মা। আর কালকে সকাল সকাল তোকে কোর্টে যেতে হবে একটা স্টেটমেন্ট দেওয়ার জন্য। আমি এখন শুধুমাত্র চাই তোর নিরাপত্তা। আমি তোকে একটা ভালো ফ্যামিলির বউ হিসাবে দেখতে চাই। আমি মরে যাওয়ার পরে যে তোর কি হবে সেটা তো আমি জানি না। আমি বলি কি, সারা সমাজের কাছে বদনাম হওয়ার থেকে আপোষ করে নিয়ে সংসার করাটাই মনে হয় বেটার হবে। অপরদিকে দেখা যাচ্ছে বিদ্যা তো সকলকে বলছে, বেশ তাহলে আমি হানিমুনে যাচ্ছি। রাজরিত তখন বিদ্যাকে বলছে, তুমি তাহলে সত্যি যাবে? রাজরূপও তখন বিদ্যাকে বলছে, তাহলে তুমি হানিমুনে যাবে? বিদ্যা তখন বলছে যে হ্যাঁ যাবো তো, তোমাদের দামি গাড়ি করে আমি প্রথমে এয়ারপোর্টে যাব, তারপর সেখান থেকে সমুদ্র সৈকতে যাব, আর সেখানে গিয়ে আমি আর রাজি দুজনে মিলে বেশ জমিয়ে প্রেম করব, আর এইদিকে একটা মেয়ে তিলে তিলে শেষ হয়ে যাবে। পিতা তখনই বিদ্যাকে বলছে, না না ওই মেয়েটার কিচ্ছু হবে না, ওই মেয়েটা বরঞ্চ বাঁচবে। বাঁচার ওই ফর্মুলাটা না তোমার বইতে নেই। বিদ্যা তখন বলছে, বাঁচার ফর্মুলাটা হয়তো আমার বইতে নেই ঠিকই, কিন্তু চোখ ফুটিয়ে দেওয়ার মতন না ক্ষমতা আমার বইয়ে আছে। এটা সমাজের কোনো মানুষেরই নেই, আর আপনারও নেই, আপনারও তো চোখ ফোটেনি এখনো। বিদ্যা তো এবার রাজদেব বাবুর কাছে গেছে, রাজদেব বাবুকে গিয়ে জোরে জোরে বলছে, তাহলে আমি হানিমুনে যাচ্ছি, আপনার কোনো চিন্তা নেই। রাজরূপ তখন বিদ্যাকে বলছে, বিদ্যা তুমি ভেবেচিন্তে বলছো তো, তুমি হানিমুনে যাচ্ছ, তুমি এরকম স্বার্থপরের মতন হানিমুনে যাবে? বিদ্যা তখন বলছে, মাঝে মধ্যে না স্বার্থপর হতে হয়। বিদ্যা তো এবার রাজদেববাবুকে বলছে, আপনি জানিয়ে দিন ওই কাশ্যপ ব্যানার্জিকে যে আমি হানিমুনে যাচ্ছি। বিদ্যা তো এবার রাজজিৎকে বলছে, রাজজিৎ আমি হানিমুনে যাব আর তুমি আমাকে সাজাবে, তারপর এখানে ঘটবে কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। এরপর বেশ কিছুক্ষণ সময় কেটে যায়, বিদ্যা তো চলে গেছে ওপরের ঘরে। রাজজিৎ বিদ্যাকে হাতে সব কিছু চুড়ি টুড়ি পরিয়ে দিচ্ছে, সুন্দর করে সাজিয়ে দিচ্ছে। বিদ্যা তো সাজার কোনো ইচ্ছা নেই, শুধু সেই রাতের ঘটনাগুলোর কথা ভাবছে যে রাজদেব বাবুকে দেখেছিল ওখানে। রাজজিৎ তো এদিকে বিদ্যাকে সাজাচ্ছে আর রোম্যান্টিক রোম্যান্টিক কথা বলছে। বিদ্যা তো এবার রেগে যাচ্ছে রাজজিতের ওপর, রাজজিৎকে সরিয়ে দিয়ে বলছে, রাজজিৎ আমি কখনো ভাবতে পারিনি যে তুমি এতটা পাল্টে যাবে, আমার না কিচ্ছু ভালো লাগছে না। আমার জোর, আমার শক্তি সব কিছু যে তুমিই ছিলে, তাহলে তুমি যদি আমাকে লড়াইটা থেকে সরিয়ে নাও তাহলে আমি কোথায় যাব বলো তো? তুমি বুঝতে পারছো না বিসিসিআই কলেজে কি ঘটনা ঘটে গেছে, একটা মেয়ের ওপর অত্যাচার করা হয়েছে, আর সেই জিনিসটাকে এখন ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই সমস্ত কিছু জানার পরেও আমরা মুখ বুজে এখন হানিমুনে যাব? তারপর সারাটা জীবন আয়নার সামনে আমি দাঁড়াতে পারবো তো? রাজজি তখন বিদ্যাকে বলছে যে দরকার নেই আয়নার সামনে দাঁড়ানোর, আমার সামনে দাঁড়িয়ে আমার চোখে চোখ রেখে নিজের মুখটা দেখে নিও। বিদ্যা তো এবার রাজজিৎকে বলছে, রাজজিৎ প্লিজ এসব কথা এখন বলো না, আমার না এখন একদম কিচ্ছু ভালো লাগছে না। রাজজিৎ তখন বিদ্যাকে বলছে, আচ্ছা বিদ্যা তুমি যখন আমাকে এতটা ভালোবাসো, তাহলে এই ভালোবাসার মানুষটাকে এখনো পর্যন্ত তুমি চিনতে পারলে না? বিদ্যা তো চমকে যায়, রাজজিৎকে বলছে, মানেটা আমি বুঝতে পারলাম না। রাজজিৎ তখন বিদ্যাকে বলছে, মানেটা কি? এরপর দুটো লাগেজ দুটো নেবে, গাড়িতে উঠবে, তারপর শো করে এয়ারপোর্টের দিকে এগিয়ে যাব। এটা তো আবার রাজজিতের ওপর রেগে যায়, বলছে তারপর আর কি? তারপর আমরা এয়ারপোর্ট থেকে সোজা ফ্লাইট ধরবো, ফ্লাইট ধরে আমাদের সমুদ্র সৈকতে যাব, ওখানে গিয়ে প্রেম ভালোবাসার কথা বলবো, তারপর আমরা হানিমুন করব, ব্যাস। আর কি? আর এখানে একটা মেয়ে সে পচে পচে মরবে। রাজজিৎ তো এবার হাসতে হাসতে বিদ্যাকে বলছে, ব্যাস এইটাই তো, এই বউটাকেই তো আমি দেখতে চাইছিলাম। বিদ্যা তখন বলছে, আমি তোমার কোনো কথা না বুঝতে পারছি না। রাজজিৎ তখন বলছে, আরে বাবা যুদ্ধ করতে যাচ্ছ, তাহলে একটা চাল চালবে না? নিশ্চিন্তভাবে তুমি দুটো সুটকেস নিয়ে গাড়িতে উঠবে, তারপর আমার মা আর বাবাকে দেখিয়ে দেখিয়ে এখান থেকে বেরিয়ে যাবে, তারপর মাঝখান থেকে গাড়ি ঘুরিয়ে সোজা রায়ার কাছে। বিদ্যা তো কথাটা শুনেই পুরো চমকে যায়। এখানেই আজকের এপিসোডটা শেষ হয়ে যায়। আপনাদের কি মনে হচ্ছে, রাজজিতের প্ল্যান অনুযায়ী কি বিদ্যা রায়াকে বাঁচাতে পারবে? কমেন্টে আপনাদের মতামতটা অবশ্যই জানাবেন।